কার্য পরিধি ছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানসমূহ শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে আশু মধ্যমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপারিশ করা, সম্পূরক প্রতিষ্ঠানসমূহে স্ফীত কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় নির্ধারণ বা বাকি যা হয় অফিসিয়াল কোঅপ্ট করা যাবে ইত্যাদি ইত্যাদি কার্য বিষয়টা। আমরা এই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন মোটামুটি তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম। হঠাৎ গতকালকে বা তার আগের দিন তারা একটা সমাবেশ করে বলছে যে তাদের কাছে 3টা দাবি, এবং যে দাবিগুলো আমার মনে হয় যে কোনো সরকারের পক্ষে মিটা সম্ভব নয় এবং অত্যন্ত অযৌক্তিক। তারপরেও তারা বলছে যে তারা মানববন্ধন করবে, রাস্তাঘাট বন্ধ করবে। সো তারা করেছে, তারপরে কিছু বলেনি। পুলিশ মোতায়েন ছিল, আর্মি মোতায়েন ছিল, সবাই ছিল, কিন্তু কেউ তাদেরকে বাধা দেয়নি। আমরা বিশ্বাস করেছিলাম যে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত রেসপন্সিবল মনে করেছি, এখনও মনে করি যারা অত্যন্ত রেসপন্সিবল, এবং রেসপন্সিবল হিসাবে তাদের দাবিগুলো তুলে ধরবে, তাতে কোনো আপত্তি নেই। কারণ আমরা এখন এই বর্তমান সরকার, আমি সরকারের পক্ষেই বলছি যে আমরা চাই যে সবাই যার যার কথা বলুক, এবং আমরা যতদূর সম্ভব যতটুকু করার ততটুকু করব, যা পারবো না সেটা আমরা বলবো, যা পারছি না। এই পরিপ্রেক্ষিতে যা হয়েছে গতকাল আপনারা জানেন, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রিপোর্ট আসছে, মোর দেন 100 বাসেস জ্বালানো হয়েছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে, এবং বিভিন্ন পত্রিকা আপনারা নিজেরাই জানেন আগুন লাগানো হয়েছে, সব কিছু। না, ওনারা জানেন তো, ওনারা সবাই জানেন, কিন্তু সবাই অত্যন্ত রেসপন্সিবল জার্নালিস্টরা আছেন। এটা করার কথা ছিল না, এটা কখনো হয়নি। হঠাৎ করে এই কারণটা কেন, এই কারণটা এখন আমরা খতিয়ে বের করবো যে কেন এই কারণটা হচ্ছে। এবং এটা একদম সম্পূর্ণ আমি মনে করি যে ইররেসপন্সিবল যারা নেতৃস্থানীয় আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, এটা টোটালি ইররেসপন্সিবল একটা কাজ করেছেন, এবং দেশবাসীর জন্য একটা বড় সংকটের সৃষ্টি করতে যাচ্ছেন বা করছেন। আগেই বলে রাখি যে দিস উইল নট গো আনপানিশড। যারা এই ভ্যান্ডালিজম করেছে, দিস উইল নট গো আনপানিশড। আমরা এই সরকারের নীতি হচ্ছে যে আমরা অত্যন্ত সফট এবং একটা ডেমোক্রেটিক প্রসেস তাকে একটা ফিল্ড তৈরি করতে চাচ্ছি, কিন্তু এই ভ্যান্ডালিজম যে আমাদের শ্রমিকরা করেছে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। এখানে নিশ্চয়ই আমি বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবো, বাট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হয় দিজ আর দি পিপল যারা ইচ্ছা করে এসছে এই ভ্যান্ডালিজম করার জন্য এবং এই শ্রমিকদের নাম বদনাম করার জন্য। আজকের মিটিং হয়েছে, তারপরেও এখানে নেতা ছিলেন, বেশ কিছু শ্রমিক ছিলেন, আগে সেটাও বলেনি। তারা 3টি প্রস্তাবনা দিয়ে গেছে। ফ্যাক্টরি বন্ধ করে শ্রম আইন অনুযায়ী দেনা পাওনা ক্ষতিপূরণ প্রদান, এটা কিন্তু আমরা অলরেডি ডিসাইডেড মানে উই ডিসকাসড। শুধু আমাদের বাকি ছিল যে আগামী আগামী মিটিংয়ে আমরা ডিসাইড করবো যে হোয়ার টু গেট দিস মানি ফ্রম। অলমোস্ট 500 crore, অলমোস্ট নিয়ার অ্যাবাউট, যাতে সম্পূর্ণভাবে দেওয়া যায়। ইভেন সো আমরা এটাও আলোচনা করেছিলাম যে যখন এদেরকে নিলম্বিত করা হবে, তাদেরও লুক আফটার করার জন্য আমাদের উপদেষ্টা, স্পেশাল উপদেষ্টা, উনি এখানে বসে আছেন, তিনি নিজে কথা বলেছেন ইপিজেড এর সাথে, তিনি অন্যান্য বিজিএমইএ, ভিডা, সবার সাথে কথা বলছেন। উনি বলেছেন যে অনেককে অ্যাবজর্ব করা যাবে বিকজ দে ট্রেন্ড, এবং যারা উইলিং না আর কাজ করবো না তাদের পাওনা নিয়ে চলে যাবে। কিন্তু বাকিরা যদি কাজ করতে চায়, যেহেতু তারা ট্রেন ম্যান পাওয়ার অনেকের শর্ট আছে, তারা নেবে, অ্যাবজর্ব হবে। এই কয়েকটা বিষয় পার্টিকুলার আরএমজি ছাড়া বাকিগুলোতে তেমন কোনো প্রবলেম নেই। ছোটখাটো প্রবলেম আছে, দ্যাট উই আর রিজলভিং। তার মানে হচ্ছে যে এই আরএমজি সেক্টরকে সম্পূর্ণভাবে একটা ক্ষতিগ্রস্ত করা, একটা ইমেজ বিদেশে তৈরি করা, যাতে বাংলাদেশের আরএমজি সেক্টর দুর্বল থাকে, এবং এটার সুযোগ কেউ না কেউ নেবে। আপনারা ভালো করে জানেন, এবং বাংলাদেশের আরএমজি সেক্টর অনেক কষ্ট করে তৈরি হয়েছে। অ্যাবাউট 40 years লেগেছে এই পর্যায়ে আসতে।
যখন আমরা আরও হাইটে যাওয়ার চিন্তা করছিলাম, আরও আপ মার্কেটে যাওয়ার জন্য আমাদের ম্যানুফ্যাকচারার তৈরি হয়েছিল। যে কোনো দেশে, ইভেন আমেরিকাতেও শিল্প এবং শ্রমিক নিয়ে কিছু কিছু সমস্যা থাকেই। তো সেই জায়গাতে তবুও বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের আমরা সবসময় চাপ দিয়ে রাখছি। আমরা আইএলও কনভেনশন মোতাবেক শ্রমিক ভাইদের দেখাশোনা করতে যাচ্ছি। আমি এই 2 দিন থেকে আইএলও কনভেনশন নিয়ে বসে বসে আলাপ করছিলাম যে আরও কী করা যায়। অনেক জায়গায় আমি বলেছি শ্রমিকদের আরও কিছু বাড়াতে হবে, অন্যান্য ফ্যাসিলিটিস, এবং ওনারাই বলছেন আমার মন্ত্রণালয় যে স্যার আপনি এতখানি আগাচ্ছেন। ইয়েস, দে আর আওয়ার পিপুল, দে আর আওয়ার কিথ অ্যান্ড কিন। এত কিছু করার পরেও আমরা দেখলাম যে কালকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হয়েছে, এবং লিডার্স যাদেরকে ভেবেছিলাম যে তারা লিডারশিপে আছে, দে কুড নট মেনটেইন দ্য লিডারশিপ। এবং ওনারা বলেছেন রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে চালানোর জন্য। এটা কিন্তু হয় না। রাষ্ট্রায়ত্ত যেগুলো আগে ছিল সেগুলো আরও বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে। রাষ্ট্র কখনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান চালাতে পারে না। আপনারা দেখেছেন পাট শিল্পে কী হয়েছে, পাট বন্ধ, টেক্সটাইল বন্ধ, সব কিছু প্রাইভেট চলে গেছে। তারপরে বলে মার্জার করবেন, আপনি কার সাথে মার্জার করবেন? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বলেন একটা কোম্পানি মার্জার করবেন, মার্জার করা যাবে? সেই ফ্যাক্টগুলো আমি এখন আপনাকে তুলে ধরছি। এটা ছিল তিনটার মধ্যে যেটাতে আমরা কাজ করছিলাম সেটা ছিল সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করে দেওয়া। এখন আপনাদের কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিচ্ছি, আপনারা জানেন, অনেক পত্রপত্রিকা লিখেছেন, তারপরেও আমি এই সর্বসম্মতিক্রমে এটা এখন পড়ে শোনাচ্ছি। অলরেডি আমার উপদেষ্টা একজন দেখেছেন, আরেকজনের কাছে আছে। কোনো বড় ধরনের কোনো ডিসক্রিপেন্সি ওনারা আমাকে তুলে ধরেননি। এটা আমি একটু পড়ে করি। সাধারণত আপনারা জানেন যে আমার কোনো টেক্সট পড়ে কথা বলি না, বাট এটা বলতে হবে। গত 21 আপনাদের কাছে চলে যাবে এটা টেক্সট। গত 21শে জানুয়ারি 2025 তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে অফ প্রত্যাহার করে ফ্যাক্টরি সমূহ খুলে দেওয়ার দাবি জানায়। এর মধ্যে কিন্তু ওনারাই লে অফ করেছেন, মালিক পক্ষে এখন যারা আছে তারাই লে অফ করেছেন, এবং লে অফের টাকাটুকাও উই হ্যাভ অ্যারেঞ্জড। তারা ঘোষণা দেন 22শে জানুয়ারি বিকাল 3টার মধ্যে ফ্যাক্টরি খুলে না দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শাটডাউন কর্মসূচি গ্রহণ করুন। খেয়াল করেন, অবরোধ এবং শাটডাউন, কিন্তু এখানে অবরোধও হয়নি, শাটডাউনও হয়নি। কি হয়েছে এটা আপনারা জানেন। বেক্সিমকোর কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও দেশবাসীর অবগতির জন্য আমরা জানাচ্ছি যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই। আমি জানি না আপনারা জানেন কিনা, যদি আমি যা বলছি সেটা ফ্যাক্ট চেক করবেন। 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। আবার রিপিট করছি, উক্ত 16টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই তার বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। 12টি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। 3টি ফ্যাক্টরি বর্তমান চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত 32টি ফ্যাক্টরির বিপরীতে, আবার নোট করেন, 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। এটা হয়তো আর কয়েকদিন পরে আমরা আরো এক্সাক্ট ফিগারটা দিতে পারবো। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা 23,285.42 কোটি টাকা, হাজার কোটি টাকা। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। এবং এটা কিন্তু পাবলিক মানি, আপনাদের টাকা, জনগণের টাকা। এটা তার আর্ন টাকা নয়। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক থেকে তারা টাকা নিয়েছে, সেই টাকার পরিমাণ এতটুকু তো পেলাম, আর কোথা থেকে নিয়েছে, দুনিয়ার কোথা থেকে নিয়েছে সেটা আল্লাহ জানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত 24 নভেম্বর 2024 তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিরাজমান পরিস্থিতির কারণে পারিপার্শ্বিক শিল্প স্থাপনা দিয়ে জনজীবনের সৃষ্ট অভিঘাত পর্যালোচনা ও তার প্রেক্ষিতে করণীয় ব্যবস্থার
সুপারিশ প্রণয়নের জন্য, যেটা বললাম 11 সদস্য বিশিষ্ট বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অনলি শিল্প প্রতিষ্ঠান সমূহ শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে, যেটা কথা আমি আগে আপনাদের পড়ে শোনালাম। ইতিমধ্যে উক্ত কমিটি 5টি সভা হয়েছে। 28 নভেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক জনতা ব্যাংক পিএলসি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতন সংস্থান করা হয়েছে, যার পরিমাণ নিম্নরূপ। পড়ে শোনাচ্ছি। সেপ্টেম্বর 2024 মাসের বকেয়া বেতন 55 কোটি টাকা, নভেম্বর 2024 মাসের বকেয়ার বেতন 58.67 কোটি টাকা, ডিসেম্বর 2024 মাসের বকেয়া বেতন 49.76 কোটি টাকা। জানুয়ারি মাসের 2025 বেতন উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সিদ্ধান্তের আলোকে প্রদান করার প্রস্তুতি রয়েছে। আমরা এখনো বসেই আলোচনা করতে পারিনি। এছাড়াও আপৎকালীন পরিস্থিতি, তার মানে গভর্নমেন্ট এত কিছুর পরেও সরকার এতগুলো টাকা দিয়ে এই জানুয়ারি পর্যন্ত এসেছে। গভর্নমেন্টের টাকা মানে কি? আপনাদের টাকা, ট্যাক্সের টাকা। এটা তো সরকার অন্য কোথাও ব্যবহার করতে পারত, কিন্তু সরকারি ফান্ড থেকে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কিছু জায়গার থেকে, শ্রম মন্ত্রণালয় থেকেও কিছু সাপ্লিমেন্ট করা হয়েছে। আপনার এই দেশের মালিক আমরা না, এই দেশের মালিক সম্পূর্ণ জনগণ। যে কারণে জুলাই আগস্টে এত তরুণরা রক্ত দিয়েছে, এটা তাদের সম্পত্তি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকারবদ্ধ। আমরা অনেক সফট হয়েছি, নোমর, আমাদেরকে দোষ দেবেন না। আচ্ছা, বলতেছি, এই সরকার সমষ্টিগতভাবে জনগণের স্বার্থকে অগ্রগণ্য বলে মনে করে। আমরা দিন রাত আমাদের ক্যাপাসিটিতে, আপনাদের কাছে হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে আমাদের ক্যাপাসিটি কতখানি, যতটুকু সম্ভব করা হচ্ছে। আরেকটি ডিটেল আপনাদের দিই, আগে যেগুলো বলেছেন তাছাড়াও আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থ বিভাগ কর্তৃক 50 কোটি টাকা এবং সরকারের কেন্দ্রীয় তহবিল 10 কোটি, শ্রম মন্ত্রণালয় থেকে 10 কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর 2024 হতে অদ্যাবধি সরকার মোট 223.43 কোটি টাকা প্রদান করেছে। অত্যধিক ঋণগ্রস্ত অবস্থায় ফ্যাক্টরিগুলো চালানোর জন্য কোনো ব্যাংকই তাদের নতুন করে ঋণ দিতে পারছে না, কারণ এই ঋণের জন্য সমস্ত ব্যাংকগুলো একেবারে, মানে আমি বলবো জোড়ার জন্য। আপনারা জানেন যে 1 লাখ টাকা উঠে দিয়ে গেলেও আপনাদের কাছে প্রশ্ন করে দিব কি দিব না। অনেক ব্যাংক বলে ভাই দিতে পারবো না। কারণগুলো আপনারা দেখে রাখেন, শুধু একটা সেক্টর, বাকিগুলো তো বাদই দিলাম। মহামান্য হাইকোর্ট বিভাগে চলমান রিট মামলায় ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী পরিবর্তন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা করে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করা হয়েছে। এই বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি হিসেবে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করার জন্য, যেটা করেছি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহ বিক্রয়, লিজ প্রদান, হস্তান্তরের লক্ষ্যে কোম্পানিসমূহের সম্পদ বিবরণী, দায় দেনা, সংশ্লিষ্ট ব্যাংকে মর্টগেজকৃত সম্পদের বিবরণী, চলমান ব্যবসা ও আয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এবং এর সাথে সংশ্লিষ্ট কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী কোম্পানিসমূহের সম্পদ বিক্রয়, হস্তান্তর, লিজ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু আমরা জানি না এটা কবে তারা করতে পারবে, কারণ ফার্স্ট চার্জ হচ্ছে ব্যাংকের। আমার রাইট বসে, ফার্স্ট চার্জ ব্যাংকের, কারণ ব্যাংক এই যে 23,000 কোটি টাকা বা 24,000 কোটি টাকা দিয়েছে, তা আমি বললে কি ওই অ্যাসেন্টগুলো আমাকে দেবে, গভর্নমেন্টকে দেবে না। আগামী 26 জানুয়ারি 2025 তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চলমান আর্থিক সংকট নিরসন লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থানের সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটি সভা আয়োজন করা হচ্ছে টু ফাইন্ড আউট এক্স্যাক্টলি হাউ মাচ মানি দে হ্যাভ গিভেন, কত বন্ধকির এগেনস্টে। আমরা যতটুকু জানি বন্ধকি নাকি একবার বলেছেন যে 1000+। আমি জানি না, সেজন্য আমরা বলেছি আবার নতুন করে দেখার জন্য
কারণ 1,000 কোটি টাকার প্লাস বা 1200 কোটি টাকার এগেনস্টে যদি 40,000 কোটি দিয়ে থাকে, তাহলে সেই সব ব্যাংকের কি হবে এটা আপনারা ভালো করে জানেন। আগামী 28 জানুয়ারি এইটা নিয়ে পর্যালোচনা হবে, দায় দেনা। সেটা আমাদের যেটা মিটিংটা বললাম, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের আমরা সর্বদাই সজাগ। তাদের অধিকার নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি সর্বোচ্চ সোচ্চার। যে আপনি দেখতে পারেন যে উপদেষ্টা কমিটির মধ্যে কত পাওয়ারফুল একটা কমিটি তৈরি করা হয়েছে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য। আমরা শ্রমিকদের বাস্তবতা জানি, তার দুঃখ কষ্ট জানি, কিন্তু এটা সরকারের কি কতখানি দায়ী, আমরা এই সরকারের, বিগত সরকারের কথা আমি বলছি, এই সরকার কতখানি দায়ী। যা হয়েছে আপনারা ভালো করে জানেন। লুটপাট, এই লুটপাটের একটা চিত্র দেখালাম মাত্র, বাকি চিত্র তো আমার কাছে নেই, অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের কাছে আছে। আমি রিকোয়েস্ট করব, আমি আমাদের শ্রমিক ভাইদের রিকোয়েস্ট করব, আমরা আপনাদের সমস্ত সমস্যা নিয়ে কিন্তু প্রতিদিন বসছি। কালকে আমি নিজেও বসেছি, তার আগের দিনও বসেছি, কারণ আমরা আইএলও এবং অন্যান্যদের কাছে অঙ্গীকারবদ্ধ যে শ্রমিকের সুবিধা দিই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মোতাবেক যা হয় অন্তত সেইটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং এতে অন্তত আমি এবং শ্রম মন্ত্রণালয় আমরা কোনো কার্পণ্য করব না যদি শ্রমিকরা মনে করে। এখন প্রায় শেষ করে আসছি। ভাঙচুর, অগ্নিসংযোগ এর সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে, আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক। কারণ এইভাবে তো আমরা চালাতে চাই না বা পারবো না। জনগণের সম্পত্তি নষ্ট করা হবে ইন দ্য নেম অফ ইন্ডাস্ট্রিয়াল বন্ধ হয়ে গেছে, এটা হয়ে গেছে। একটা যেইটা তিনটা আমি বললাম, আমরা কিন্তু একটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছিলাম, যে এখনও করেছি, যে এটা সম্পূর্ণভাবে বন্ধ করে সবার দায় যেন পরিশোধ করে তাদেরকে অ্যাবজর্ব করার যতখানি প্রচেষ্টা হবে শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, এখানে কমার্স উপদেষ্টাও আছেন, তিনিও বলেছেন যতদূর সম্ভব যাদের কারণ এটা স্কিল লেবার, দে হ্যাভ ওয়ার্কড, তো তাদেরকে অ্যাবজর্ব করার আমরা চেষ্টা করছি। তারপরেও এত কিছু করার পরেও উস্কানি দেওয়া হয়েছে। সেই উস্কানি ভিতরের থেকে না বাইরের থেকে না কোথার থেকে, এটা আজ না বেরোলে কালকে বেরোবে। আর আমি আবার বলছি, আমাদের একটা প্রাইম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখন অনেক ফোর্সেস আর ওয়ার্কিং। আমি যদি আপনারা ডিটেল চান, এখানে পুরা দেওয়া আছে জনতা ব্যাংক থেকে একেবারে সমস্ত ক্রেডিট টোটাল 29,925 কোটি টাকা শুধুমাত্র টেক্সটাইল অফ বেক্সিমকো। তাহলে আপনারা বোঝেন যে আমি ডিটেল দিলাম এই কারণে যাতে আপনারা এই ডিটেলটা জানতে পারেন আর জনগণকে জানাতে পারেন ইট ইজ দেয়ার মানি, তাদের টাকা লুট করা হয়েছে। এবং যেই কারণে এখন এটা বন্ধ আছে, সরকারের কোনো এমন কোনো ইয়ে নাই যে বন্ধ করে দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত হব, বরং বন্ধ না করতে পারলে এটা যদি চালাইতে পারতাম তাহলে হয়তো আমরা আরও ভালোভাবে এই আর্নিংটা পেতাম। কিন্তু এই পুরাটা আপনারা দেখেছেন যে ভুয়া ইয়ে দিয়ে এটা তৈরি করা হয়েছে যাতে এই টাকাটা লুট করতে পারে। আই এম শিওর যে এই অবস্থা যদি চলতে থাকে আর চলতে দেওয়া যায়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন কেন, পরবর্তীতে পার্মানেন্ট সরকারের পক্ষে এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এইটুকু লুটপাট তো চোখের সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবে না, এটা তো হতে পারে না। দিস ইজ ইয়োর মানি, আপনাদের টাকা, আপনাদের পকেটের টাকা, আপনাদের কর দেওয়ার টাকা, আপনাদের কষ্ট পরিশ্রম করার টাকা। আজকে আমরা প্রায় বলি যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা বেড়েছে, ওটা বেড়েছে। আপনারা এইটুকু শুধু বোঝেন, আমি একটা সেক্টরের কথা বললাম, এরকম আরও অনেক সেক্টর আছে, সেগুলো আমার কাছে নাই, হয়তো কমার্স মিনিস্ট্রিতে আছে, অন্য মিনিস্ট্রিতে আছে, যেখানে এই ধরনের লুটপাট হয়েছে। বাট দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট লুট অফ দ্য ব্যাংক, লুট অফ দ্য ব্যাংক। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই টানবো, লুট অফ দ্য ব্যাংক। এটার সাথে কি শুধুমাত্র ওরাই জড়িত ছিল? জি, ও আমাদের কমার্স উপদেষ্টা মনে করেন সেকেন্ড লার্জেস্ট, এদের ফার্স্ট লার্জেস্ট বলি এই কারণে এই শুরু করছে, তো বাকিরা পরে
তাদেরকে ফলো করে, পলিটিক্যালি লার্জেস্ট। হাওয়ার এটা আমি হাসছি বা হাসছি দুঃখের সাথে হাসছি, এন্ড আই এম ফিউমিং ইনসাইড। কিছু করার নেই, কিছু করতে পারছি না, আইনের মধ্যে আটকা পড়া আছে। তো এইটা হলো মোটামুটি। আমি আবার শেষে বলবো, ধন্যবাদ জানাবো আমাদের অন্যান্য উপদেষ্টাদেরকে। আমার তরফ থেকে আমি মনে করি যে আমরা শ্রম মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি যে যতদূর সম্ভব দেশের শ্রম আইন লাগু থাকুক, যাতে শ্রমিকদের ভালো উন্নতি হয়, শ্রমিকরা তাদের প্রাপ্য যাতে পায়। আমরা এটাও অ্যাসিওর করছি শ্রমিকদের একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক, সরকার চালাতে পারবে না। আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, উই ডোন্ট নো। বাট আমাদের কাছ থেকে এটা আমরা মোটামুটি ইন প্রিন্সিপাল উই হ্যাভ এগ্রিড। আমি এতক্ষণ কথা বললাম, আমার পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তার পাশে কমার্স উপদেষ্টা আছেন। ওনারা যদি কিছু অ্যাড করতে চান তাহলে বলতে পারেন। আমি আমার তরফ থেকে শ্রম মন্ত্রণালয় এবং এই কমিটির আহ্বায়ক হিসাবে এটা উপস্থাপন করলাম আপনাদের কাছে। প্লিজ জানবেন একটু বসুন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, কিছু না বলার না থাকলে আমার মনে আমরা স্যারের কাছ থেকে যেসব বক্তব্যটা শুনলাম, আমি জাস্ট অ্যাজ কমার্স অ্যাডভাইজার আমি কিছু জিনিস শুধু একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যখন এই সমস্যাটার উদ্ভব হয়, তখন আমাকে বলা হয় যে বেক্সিমকোকে কিভাবে যেন আবার পুনরায় চালু করা যায় তার একটা প্রচেষ্টা স্বরূপ আমি বেক্সিমকোর যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ওকাস চৌধুরীর সাথে আমি ব্যক্তিগতভাবে বসেছি। ওনার যে আর্থিক বিবরণী সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি এবং ওনার আর্থিক বিবরণীতে এটা স্পষ্ট যে ওনার কাছে এই মুহূর্তে 7,500 কোটি টাকার চলতি সম্পদ আছে। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নয়। স্থায়ী সম্পদ তো ভিন্ন জিনিস। চলতি সম্পদ ইজ ইন মোস্ট কেসেস ভেরি লিকুইড। এবং যে দাবিটা জানানো হচ্ছিল যে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না, তো যে প্রতিষ্ঠানের 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। যদি আপনারা আর্থিক বিবরণী বিশ্লেষণ করেন তাহলে এটা আপনাদের সকলের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছিলাম, ওই মুহূর্তে আমি জানতাম যে ওনাদের 23,000 কোটি টাকার দায় আছে। এর বেশি পরবর্তীতে যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাননীয় হাইকোর্টে সাবমিট করা হয় যে প্রায় 50,000 কোটি টাকা আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জানা দায় আছে। সো ওর পরিপ্রেক্ষিতে আমরা যখন আমি ওই 23,000 কোটি টাকা ধরে নিয়ে চেষ্টা করেছিলাম যেন প্রতিষ্ঠানটা কোন রকমে চালু হয়। সো দ্য গভর্নমেন্ট ওয়াজ ভেরি ভেরি সিনসিয়ার, ভেরি ইন্টারেস্টেড টু রিজিউম দ্যাট ফ্যাক্টরি, বিকজ এটা একটা জাতীয় সম্পদ। এখানে বহু সংখ্যক শ্রমিক নিয়োজিত আছে, দেশের রপ্তানি আয়ের একটা প্রাসঙ্গিক বিষয় রয়েছে। তো সরকার যথেষ্ট উদার এবং সংবেদনশীলতার সাথে এই বিষয়ে প্রচেষ্টা চালিয়েছে। যখন সরকার সেই ক্ষেত্রে সফলতা পাননি, কোনো সহযোগিতা পাননি, বিন্দুমাত্র সহযোগিতা পাননি, তখন সরকার বাধ্য হয়ে এখানে প্রশাসক নিয়োগ করেছেন ব্যবস্থাপনা কাঠামোকে তারপরেও চালিয়ে নেওয়ার জন্য। এবং প্রশাসক মহোদয়কে কোনো রকম সাহায্য করা হয়নি। বিভিন্নভাবে বলা হয়েছে যে লয়ারের নিষেধ আছে কোনো তথ্য শেয়ার করার জন্য, এবং এই পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থাপনামূলক ব্যবস্থাও নেওয়া যায়নি। এই নিদারুণ অসহযোগিতার কারণে এটা যে হাই পাওয়ার কাউন্সিল যে কাজ করেছে তাদের জন্য বিভিন্ন রকমের মানে সিদ্ধান্ত নেওয়াটা বড়ই জটিল বিষয় হিসেবে উপনীত হয়েছিল। এরপরেও সরকার তার দায়িত্বের জায়গা থেকে প্রতি মাসে প্রায় 60 কোটি টাকা করে বেতন দিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নেই। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। এই দায়, এই টাকা সংস্থান করতে যে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যে কি নিদারুণ পরিশ্রম করতে হয়েছে, কারণ এই টাকার তো দায় কাউকে না কাউকে নিতে হবে। এই দায় নেওয়ার ক্ষেত্রে মানে যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে আমি অর্থ উপদেষ্টা মহোদয়কে দেখেছি যে
কিভাবে উনি ব্যাংকের মাধ্যমে এই টাকার সংস্থান করেছেন, যথেষ্ট জটিল ছিল বিষয়টা। আমি সেটা স্মরণ করতে চাই। আমরা এই যে গতকালকে যে মায়ানগরের যে অনুষ্ঠানটা হলো, এই মায়ানগর হচ্ছে বেক্সিমকোর একটি হাউজিং প্রকল্প। এই হাউজিং প্রকল্পের আন্ডারে মাত্র এই 5 আগস্টের 3 মাস আগেই ওনারা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমার বন্ডে 4,000 কোটি টাকা তুলেছেন। মাত্র 3 মাস আগে এই 4,000 কোটি টাকা গেল। মানে এটা একটা অবাক বিষয়। টাকা কোথায়? ওয়্যার ইজ মানি? আপনারা যারা বন্ড কিনেছেন, আপনারা যারা এই ক্ষেত্রে বিনিয়োগ করেছেন, এবং এই যে মানে মানে এই প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসছে। আমরা এই প্রতিষ্ঠান যখন মানে সমস্ত প্রচেষ্টা একটার পর একটা যখন অসহযোগিতার জন্য আগাতে পারছিলাম না, আমরা এই শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে, যেটা আমার পূর্বের কলিগরা বলে গেলেন, যে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির যারা অংশীজন আছে তাদের সকলের সাথে পরামর্শ করে আমরা চেয়েছি যে তারা যেন আত্মীকরণ হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠান, এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ওনারা আইনগতভাবে ওনাদেরকে সেপারেশন করতে চেয়েছেন, যে একটা মানে তারা যেন ওই প্রতিষ্ঠানের আর মানে কর্মী বাহিনী নয়, এরকম একটা আইনি কাঠামোর ভিত্তিতে তারা নিতে চেয়েছে। এবং ওই কাঠামো দেওয়ার জন্য আমরা মানে সামগ্রিকভাবে উপদেষ্টা পরিষদ এবং বিশাল সরকারি টিম একসাথে নিয়োজিত হয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এই ধরনের দুর্যোগপূর্ণ মানে ঘটনা ঘটানো হচ্ছে, এবং ফৌজদারি বিধি লঙ্ঘন করে বিভিন্ন ধরনের সম্পদ, সরকারি এবং ব্যক্তিগত সম্পদ, এবং যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে, এর বিনিময়ে দেশের শ্রম সমাজের অসম্মানিত করা হচ্ছে, দেশের গার্মেন্টস শিল্পকে করা হচ্ছে, এবং সর্বোপরি দেশকে করা হচ্ছে। তো আমার মনে হয় যে আজকে যে বিষয়গুলো আপনারা জানলেন এবং শুনলেন, এর পরিপ্রেক্ষিতে আপনারা, এবং এমনকি যে এই যে বেক্সিমকোতে 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। সো আমরা এটা একদম একেবারেই প্রাথমিক। সো অনেক তথ্য তৈরি করা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে, এবং এই উত্তেজনার ক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করবেন এবং দেশকে সাহায্য করবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম। ওকে, যেসব প্রতিষ্ঠানের বস্তু ছিল না, সেগুলোর বিপরীতে 1,000 কোটি টাকা যারা ব্যাংক থেকে দিয়েছিল, সেই সঙ্গে ব্যাংকের যারা কর্মকর্তা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা কি নেবেন? Definitely, nobody is going to go unaccounted for. Nobody is going to go unaccounted for. আমি আপনাকে অন্তত আমার তরফ থেকে এটুকু বলতে পারি, আমরা 3 জন এখানে উপস্থিত আছি। 4 জন স্যার। 4 জন, এবং লেবার মিনিস্ট্রির সচিব এখানে উপস্থিত আছেন। উই আর নট গোয়িং টু স্পেয়ার দ্যাট হুসএভার ইট ইজ। এবং অনেকেই ইতিমধ্যে হয়তো কোথাও পালিয়ে গেছে বা কোথাও, উই ডোন্ট নো, বাট কাউকে বাদ দেওয়া হবে না। এখন কথা হলো যে হয়তো আপনি বলতে পারেন যে 4 মাস হয়েছে স্যার, জি, সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার। যার আপনারা আপনি খুঁজে বের করেন। আপনি বলছিলেন যে খুঁজে বের করে ব্যবস্থা নেবেন, আপনারা কোনো কমিটি করেছেন কিনা সাম্প্রতিক ঘটনা? এটা একটা প্রশ্ন। এক মিনিট, সাম্প্রতিক ঘটনা তো গতকালকে ঘটেছে, এরকম বড় ঘটনা তো এর মধ্যে আর ঘটেনি, ছোটখাটো ঘটনা ঘটেছে। ডেফিনেটলি এটারও একটা তদন্ত হবে, যেটা আমরা আজকে ডিসাইড করলাম, উইল ফাইন্ড আউট। এবং এটা আমাদের বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সাথে মিলে এটা একটা করা হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব যে এই বিষয়ে উনি নিশ্চয়ই দেখবেন। আপনারা জানেন উনি অত্যন্ত কর্মা মানুষ। হয়তো কালকেই আপনারা শুনবেন যে এই ধরনের একটা কোনো কিছু হচ্ছে যেখানে ইনভেস্টিগেশন। না, আমার মনে হয় কি আপনারা
ছিল কিনা স্যার, এরকম কোনো তথ্য ছিল কিনা? আচ্ছা শোনেন, এগুলো আপনারা জানতে পারবেন, উইল লেট ইউ নো। একটা বিষয় একটা বিষয় হলো যে বলা হলো 40,000 শ্রমিকের কথা, যে 50% নেই, 40%, 40%, যদিও 27,000 পেয়েছি না? 27,000, which is 40% less. 25,000 হোক বা 27,000 হোক, এই শ্রমিকরা যদি লে অফ হয় তাদের কর্মসংস্থান দ্বারা আপনার উদ্যোগ, কিন্তু মার্কেটে এই পরিমাণ জব কি আছে? অবশ্যই আছে। আপনারা কি এই ধরনের কোনো মানে ব্যবস্থা? শোনেন, এক মিনিট ভাই, এত অধৈর্য হলে তো হবে না। আমরা যখন বলেছি দ্যাট উই হ্যাভ ফাউন্ড আউট, এটা তো একটা, আমি আজকে আমরা কয়েকদিন ধরে এটাই চিন্তা করতেছি, এই কাজই করছি, এটা তো একটা বললাম আর কালকে হয়ে গেল এমন তো না। কারণ তাদেরকে টাকা পয়সা দিতে হবে, তাদেরকে পুরোপুরি তাদের পাওনা দিতে হবে, পাওনা দেওয়ার পর তারাও হয়তো কোথাও না কোথাও অ্যাবজর্ব হবে। আর আমরা চেষ্টা করি যে সমস্ত জায়গা আছে, যেটা কমার্স উপদেষ্টা বললেন, আমরা এখানে বসে তাই তো আলোচনা করলাম যে বহু জায়গায় এখন পর্যন্ত তাদেরকে নেওয়ার জন্য অনেকে রাজি আছে, কিন্তু এইরকম যদি কিন্তু এরা যদি এই যে ফৌজদারি বিধি লঙ্ঘন করে, তখন স্বাভাবিকভাবে এদেরকে কেউ চাকরিতে নিতে যাবে না, নিতে চাইবে না। তা আমরা তো অনুরোধ করেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, কারণ আমরা প্রতিদিনই কিন্তু বসছি, এমন নয় যে বসছি না। আমরা এই কজন আছি, আমরা 6টা-7টার আগে বাসা যেতে পারি না, সকাল 8টার সময় বের হই। তো অন্তত আপনারা জানেন 10:30টার আগে আমি যাই। 10:30টার আগে উনি যায় না। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে বেক্সিমকো কোম্পানির অফিসার একটা প্রেস কনফারেন্স করেছেন সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অফিসে পল্টনে। ওনারা বলছেন যে আপনাদের কাছে দাবি জানিয়েছেন যে ফ্যাক্টরি রিওপেন করে দেওয়ার জন্য, এবং বলছেন যে ফ্যাক্টরি যদি আপনারা দায়িত্ব দেন তাদেরকে, অথবা সরকার পক্ষ থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটর বসান, তাহলে তারা লাভজনকভাবে ফ্যাক্টরি চালিয়ে লোনগুলো রিপে করতে পারবে। তারা বলেছেন, এটা তাদের কথাটা আমি বলছি। তো এই ধরনের যখন বলছেন ওনারা, আপনাদের কি এই ধরনের চিন্তা আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, এই একটা করে দিই, কারণ দেখেন এখন তো অতগুলো প্রশ্ন একসাথে দিতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ, আই এম ভেরি প্লিজড। আর আমার কথা হলো 5 মাস আগে কোথায় ছিল ওনারা? যখন এটা শুরু হয়েছিল তখন তারা কেন আসলো না? বেতন দিতে পারেনি। যারা বেতন দিলে, সরকার বেতন দিয়ে তাদেরকে রেখেছে ফর লাস্ট 5 মান্থস। 7,500 কোটি টাকা চলতি সম্পদ। তারপরে যেখানে বলছে 7,500 টাকা চলতি সম্পদ, হোয়াট এভার ইট ইজ, আমি সেই হিসাবে যাচ্ছি না। ওনারা যদি তাই করতেন তাহলে কালকে ভাঙচুরের আগে এসে কেন কথা বললেন না? তারা তো আমাদেরকে স্ট্যাটিস্টিক দেবে যে আমরা কোন ব্যাংক থেকে তারা টাকা নিতেন। আপনাদের বললো, আমি যদি বলি আজকে এখানে বসে, ভাই আমাকে দিয়ে দেন, আমি চালাবো, ইজ ইট পসিবল? আপনাদেরকে খতিয়ান দিলাম, আপনাদের সামনে এই যে টাকাটা দিলাম, যে 30,000 টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে, বাকি আরও ব্যাংক থেকে তো অন্যান্য টাকা নিয়েছে। ওনারা বলেন, ওনারা সাথে মুচো লেগে দিয়ে যাক, যে তারা যদি চালাতে না পারে তখন কি হবে। এগুলো আপনাদেরকে বলেছে, আপনারাও শুনেছেন, আমি জানি এটা। বাট তাই যদি হতো তাহলে 5 মাস এত হইচই হতো না তো। প্রথমেই তারা বলতো যে আমরা এটা চালাচ্ছি, ফার্স্ট মিটিংই তো এসে বলতে পারতো যে আমরা এটা চালাচ্ছি, আমরা চালাবো, এইভাবে চালাবো। কাজেই যে মালিক যদি এত টাকা নিয়ে থাকে, চালাবার জন্য আরো কত টাকা আমাদেরকে দিতে হবে ফ্রম দ্য ব্যাংক, এর গ্যারান্টি কি? জি স্যার, আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এখানে বলা আছে 32টা ফ্যাক্টরির মধ্যে 16টাই হলো অস্তিত্ব নেই। তো যে 16টার অস্তিত্ব নেই, সেই 16টা থেকে এই শ্রমিকদেরকে লে অফ করা হয়েছে না, ওটা অস্তিত্বই তো নাই, শ্রমিক করতে আসবে। সেইটাই তো প্রশ্ন, ব্যাংকে জিজ্ঞেস করেন। সেটা ব্যাংকে আপনারা জিজ্ঞেস করেন, ব্যাংকে নিয়ে আসবো আমরা। আমি আপনাদের বলি, আমরা ব্যাংকওয়ালাদের নিয়ে আসবো, আপনারা জিজ্ঞেস করেন, আমি ডাকবো আবার আপনাদেরকে, সেটাও জিজ্ঞেস করবেন বাংলাদেশ ব্যাংকে। আপনারা যদি বলেন যে আমরা স্যার ওনাদেরকে মুখ দিয়ে শুনতে চাই, আমি এখানে যে আমরা 4 জন লোক আছি, সচিব আছেন, ব্যাংকিং সেক্টর এখন এখানে কেউ নেই, তাদেরকে আমরা এখানে দাঁড় করাবো, আপনারা জিজ্ঞেস করবেন, তারা উত্তর দেবে।
7,500 কোটি টাকা হচ্ছে যে চলতি সম্পদের কথা বললেন আপনারা, তো আমি বলিনি, আমি বলিনি। কমার্স অ্যাডভাইজার যেটা বলেছেন, আমি একটু স্যার প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে 7,500 কোটি টাকা তার যে কারেন্ট আছে, তো বেক্সিমকো লিমিটেড যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে লিস্টেড, ওইটার ব্যালেন্স শিটে যদি দেখা যায় তার হচ্ছে যে 3,500 কোটি টাকারও বেশি হচ্ছে যে রিটার্ন আর্নিংস আছে। আসলে মানে এখন এই যে ফাইন্যান্সিয়াল এই যে ফিগারগুলো যে বলছে, আসলে আপনার কি একটা স্পেশাল অডিট করা বা হচ্ছে যে অডিটর ফরেনসিক অডিট করে আসলে খতিয়ে দেখেন কি কোনো এটা অস্তিত্ব কি আছে না আসলে এটা কমার্স অ্যাডভাইজার বলবেন, আসলে কিন্তু উনি হচ্ছেন মালিক। বলেন। না, আমার মনে হয় ফরেনসিক অডিট তো তখনই আপনি করেন যে যখন জিনিসগুলোকে প্রমাণ করার জন্য জটিল হয়ে যায়। এখানে তো জটিল কিছু হচ্ছে না, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি ফরেনসিক কি করবেন? আপনি ঘরে চুরি হয়েছে, ঘরই তো নাই, তো আপনি ওয়াই ডু ইউ কন্ডাক্ট এ ফরেনসিক অডিট যেখানে আপনার ঘরেরই অস্তিত্ব নেই? ঠিক আছে। আর একবার তো হয়ে গেছে, আর কত ভাই? কেন এই অস্থিরতার আসলে বন্ধ করা যাচ্ছে না? তারা বাইরে জড়িত। আমাদের কাছে শান্তিপূর্ণ কথা বলেছে, তারা অনুরোধ করবে, তারা শান্তিপূর্ণভাবে, এবং আমরা এর আগেও বলেছি তারা শান্তিপূর্ণ ছিল, সিরিজ অফ প্রোগ্রাম তারা শান্তিপূর্ণ করেছে, সব খুব একটা মিনিট তারা শান্তিপূর্ণ করেছে। আমরাও এলাম করলাম যে ঠিক আছে শান্তিপূর্ণ করুক, একটা ভেন্টিলেশন হোক। আপনার ক্ষোভ থাকলে আপনি ভেন্টিলেট করবেন। শোনেন, আপনি তো অনেক দিন সাংবাদিকতা করেন, আপনি কি মনে করেন মিলিটারি কিছু করতে পারতো না? বেশি সময় তো লাগতো না। আমরা তাই চাই, আমরা চাই আবার রক্তপাত করি, আবার শ্রমিকদের উপর ঝাঁপায় পড়ি। চরম ধৈর্য দেখানো হয়েছে, কিন্তু সেই ধৈর্যের মর্যাদা তারা রাখেনি। কালকে মিটিংয়ের সময় এই সচিব কথা বলেছেন, তখন তারা বলেছে যে আমরা আপনাদের সাথে কথা বলবো শান্তিপূর্ণভাবে। আজকে তারা এসে কথা বলেছে, যেটা আমি বললাম যে 3টাই কথা বলেছে, এবং যিনি ডাক দিয়েছেন তিনিও এসেছিলেন, ওই নেত্রীও এসেছিলেন। তো এটা তো আমরা সবসময়, আমরা তো কারো গায়ে হাত দেওয়া হয়নি এই পর্যন্ত, হয়েছে। কিন্তু এখন তো আমরা দেখছি যে এটাই হতো আমাদের উইকনেস। পুলিশ আহত হয়েছে, কিন্তু অনেক পুলিশ আহত হয়েছে, আপনার ছবিও দেখছেন, পুলিশ আহত, পুলিশকে মারছে, ইভেন সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত জ্বালিয়েছে। আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর গাড়ি জ্বালাবে আর সেনাবাহিনী চুপচাপ বসে থাকবে? জাস্ট বিকজ উই হ্যাভ সেড নো অ্যাকশন। আমরা চাই না যে বিগত সময় যা হয়েছে তাই, কিন্তু এটা যদি কেউ উইকনেস ধরে থাকে তাহলে আমি জানি না, আই এম সরি। আমরা এখানে এটাই হাই পাওয়ার্ড, এবং আমরা এটাই আমাদের প্রধান উপদেষ্টাকে, উনি যখন ফিরবেন তখন ওনাকে বলবো যে দিস ফার নো ফার্দার। কি দিয়ে তাও সাজেস্ট আপনি বলেন। বায়ার আসতে পারবে না এই কারণে যে এই সম্পদের ইয়েটা কে নিবে, লাইবিলিটিস কে নিবে। প্লাস এই ধরনের ঘটনা ঘটায় বায়ারকেও বিমুখ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জাতীয় সম্পদ এবং দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের অবদান রেখেছে, মাননীয় বাণিজ্য উপদেষ্টা বলেন। এখন তো সেই অবস্থান থেকে একটা পরিস্থিতি এতদিন হয়েছে, আপনি আমাদের কলিগ বললেন যে কিছু মানে আজকেই তাদের একটা পক্ষ বা যাই হোক তারা চালাতে চায়, সেখানে আপনারা এখানে ভিজিট হয়ে আছেন বা আপনি নিজেই বলেন, আপনি তো অনেক সিনিয়র সাংবাদিক, আই এম শিওর। না, আপনি আমাকে একটা কথা বলেন না, আপনি তো আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করছেন, আপনি বলতে পারেন এটা চালাবে এই অবস্থাতে? ইজ ইট পসিবল? তারা চালাবে? তারা আচ্ছা শোনেন, ওকে বেতন দিল না কেন? খালি বেতনটা দিল না কেন? 27 তারিখ এই একর জমি তারা বন্ধক রেখে 700 কোটি টাকা ঋণ চেয়েছে, এবং যদি এই ঋণটা দেয়া হয় তাহলে তাদের যে ব্যাংক যে ঋণ রয়েছে, যেটা বকেয়া ঋণ, সেটা নাকি 400 কোটি টাকা পর্যন্ত পরিশোধ করতে হবে। আজকে সম্পদ জায়গায় তারা এই দাবি করছে। ওই জায়গাও তো মর্টগেজ আছে। বলেন 27 তারিখ টাকাইতেছি। এনিওয়ে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, আপনারা প্রশ্ন করার কথা, আমি যতটুকু উত্তর দিতে পেরেছি, যতটুকু আমার জ্ঞান গরিমায় উত্তর দেওয়ার কথা। এখানে কমার্স উপদেষ্টা আছেন, তিনি নিজেও এসব নিয়ে ডিল করেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি শুধু এটুকুই বলবো, তাই যদি হতো তাহলে 5 মাস পরে কেন ওনারা এই কথা বলছেন? তারা তো প্রথম দিনই আসতে পারতেন যে আমরা এই সব ঋণ
শোধ করে দেবো, আমাদের চান্স দেন। বেতনটা ওনারা কারা? বেতনটা দেয়নি তো, ওনারা কারা? ওনারা হলেন ওই বেক্সিমকো গ্রুপ। বেতনও দেয়নি তো। তা তো বেতনও তো দেয়নি, এবং লে অফও তারা করেছে, কারণ তারা বেতন দিতে পারছিল না। এখন এইটা যদি আপনারা বলেন যে ওনারা এখন বলতেছেন এই কথা, ওকে, আপনারা প্রশাসক বসে করতে পারেন। তো প্রশাসক তো বসে আছে, প্রশাসক তো বসে আছে, প্রশাসককে তো হেল্প করছে না, কোনো ইনফরমেশন দিচ্ছে না। তাহলে ভাই আমরা যে এই যে 5টা মিটিং করলাম, ঘন্টার পর ঘন্টা 5টা মিটিং করলাম, সব কাজ বাদ দিয়ে, আমরা তো এক একজনের একাধিক মন্ত্রণালয়ের চার্জে আছি, উনি কৃষিতে আছেন, উনি অন্য একটা আছেন, আমি অন্য একটা, সব কাজ বাদ দিয়ে